রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার প্রিয় ব্যবসায় শিক্ষা শাখার উচ্চ মাধ্যমিক শ্রেণীর ছাত্রীরা, ঢাকা উইমেন কলেজ অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি ফারজানা খান, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, ঢাকা উইমেন কলেজ। আজ আমি তোমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্র, যার কোড 253 এর এই বিষয়ের দশম অধ্যায় অর্থাৎ একতরফা দাখিলা পদ্ধতি থেকে একটা অঙ্ক শেখাবো। এটা হচ্ছে ঢাকা বোর্ড 2017-তে আসা একটা বোর্ডের অঙ্ক। তো চলো অঙ্কটা শুরু করার আগে আমরা জেনে নেই যে একতরফা দাখিলা পদ্ধতিটা হচ্ছে কি। যে হিসাব বহিতে বা যে হিসাব বহি হিসাব বিজ্ঞানের দুতরফা দাখিলা পদ্ধতির রীতিনীতি ছাড়া হিসাব পদ্ধতি গ্রহণ করে বা হিসাব পদ্ধতি অবলম্বন করে হিসাব তৈরি করে, সেটাই হচ্ছে একতরফা দাখিলা পদ্ধতি। এই একতরফা দাখিলা পদ্ধতি দুতরফা দাখিলা পদ্ধতির কোনো নিয়ম নীতি ছাড়াই করে থাকে অঙ্ক। আচ্ছা, তাহলে আমরা জেনে নেই একতরফা দাখিলা পদ্ধতিতে অঙ্কের কয়টা পার্ট করতে হয়। সাধারণত একতরফা দাখিলা পদ্ধতিতে অঙ্কের 3টা পার্ট করতে হয়। এক হচ্ছে বৈষয়িক বিবরণী, 2 হচ্ছে লাভ লোকসান বিবরণী, 3 হচ্ছে বিষয় বিবরণী বা যেটাকে উদ্ধৃতপত্র বলে। তাহলে আমি কি বললাম যে একতরফা দাখিলা পদ্ধতিটা কিভাবে কয়টা হিসাব রেখে থাকে। এক হচ্ছে বৈষয়িক বিবরণী। তো আমরা জেনে নেই বৈষয়িক বিবরণীতে কি কি হিসাবভুক্ত হয়। বৈষয়িক বিবরণীতে বের করে প্রারম্ভিক ও সমাপনী মূলধন নির্ণয়, এটা করে। আর 2 নাম্বার হচ্ছে কি লাভ লোকসান বিবরণী। লাভ লোকসান বিবরণী তোমরা পড়েছো অবশ্যই। আর্থিক অবস্থার বিবরণীর ভিতরে লাভ লোকসান বিবরণী অনেকটা বিশদায় বিবরণীর মতো। 3 নাম্বার হচ্ছে বৈষয়িক বিবৃতি, এটা অনেকটা উদ্ধৃতপত্র যে করেছো আর্থিক অবস্থার বিবরণী সেটার মতো। তো অঙ্কটা দেখতে অনেক বড় হলেও অঙ্ক কিন্তু খুবই সহজ। তো চলো আমরা একটা অঙ্ক শুরু করি। অঙ্কটা হচ্ছে ঢাকা বোর্ড 2017-তে আসা। তো অঙ্কটা শুরু করার আগে অঙ্কটা আমি তোমাদের একটু দেখাচ্ছি। মেয়ে দেখো, অঙ্কটা হচ্ছে এই, তোমরা বোর্ডের অঙ্কটা বের করে নিবে, কিন্তু তারপর আমি অঙ্কটা একটু করে নিয়েছি, কারণ হিসাব বিজ্ঞান এমন একটা সাবজেক্ট যে অঙ্ক সামনে ছাড়া কোনো কিছু অঙ্ক করা সম্ভব না। তাহলে অঙ্কটা আমি তোমাদের একটু আরেকটু করে শোনাচ্ছি ক্লিয়ার করার জন্য। জনাব নাসির একজন ব্যবসায়ী। তিনি তার ব্যবসায়ের হিসাব যথাযথ পদ্ধতিতে সংরক্ষণ করেন না। তার ব্যবসায়ের তথ্য নিম্নরূপ। একদিকে দেওয়া আছে দায় ও সম্পদ সমূহ। তারিখ হচ্ছে 1/1/2014, 31/12/2014। তার মানে 2 টাইপের দায় সম্পদ দেওয়া আছে এখানে। নগদ তহবিল 1500, 2000, প্রারম্ভিক 1500, সমাপনী 2000, বিবিধ দেনাদার প্রারম্ভিক 8000, সমাপনী 12000, বিবিধ পাওনাদার প্রারম্ভিক 12000, সমাপনী 10000, আসবাবপত্র প্রারম্ভিক 15000, সমাপনী কিছু দেয়া নাই, কলকবজা প্রারম্ভিক 20000, সমাপনী কিছু দেয়া নাই, দালান কোঠা প্রারম্ভিক 30000, সমাপনীও 30000। আচ্ছা, নিচে দিয়ে দিয়েছে জনাব নাসির সারা বছরে ব্যবসা হতে নগদ 10,000 টাকা ও 5,000 টাকা মূল্যের পণ্য উত্তোলন করেন। অন্যান্য তথ্যাবলী মানে এগুলো হচ্ছে সমন্বয়। এক হচ্ছে দেনাদারের 1000 টাকা আদায়যোগ্য নয়, অবশিষ্ট দেনাদারের উপর 5% হারে অনাদায়ী পাওনা সঞ্চিতি তৈরি করতে হবে। 2 হচ্ছে মূলধনের উপর 10% হারে সুদ ধরতে হবে। করণীয়: ক মোট উত্তোলনের পরিমাণ নির্ণয় করো, খ প্রারম্ভিক ও সমাপনী মূলধন নির্ণয় করো, গ 2014 সালের 31শে ডিসেম্বর তারিখ ব্যবসায়ের মোট সম্পদের পরিমাণ নির্ণয় করো। আচ্ছা, তাহলে আমরা অঙ্কটা জেনে নিলাম। তাহলে আমাকে প্রথম করতে হবে কি যে ক, প্রথম কি বলেছে, মোট উত্তোলনের পরিমাণ নির্ণয় করো। অঙ্কটা দুই টাইপের সম্পদ দেওয়া আছে, একটা হচ্ছে প্রারম্ভিক আর একটা হচ্ছে সমাপনী। দুইটারও ডেট দিয়ে দিয়েছে। প্রারম্ভিক আমরা কোনটাকে বলি সেটা আগে শিখে নাও। প্রারম্ভিক বলি যেটা 1/1/2014 মানে জানুয়ারির 1 তারিখে যে সম্পদ আর দায়গুলো দেওয়া আছে। আমার কথাটা একটু খেয়াল করো। জানুয়ারির 1 তারিখে বছরের প্রথমে বা বছরের শুরুতে যে সম্পদ বা দায়গুলো দেওয়া আছে তাকে বলে প্রারম্ভিক সম্পদ বা প্রারম্ভিক দায়।
1/1/2014। এখানে যেহেতু অঙ্কটা মেনশন করেছে 2014, তাই তোমরাও 2014 চিন্তা করবে। আর সমাপনী হচ্ছে 31/12, একদম বছরের শেষে যেই সম্পদ ও দায়গুলো দেওয়া আছে, ডেটটা হচ্ছে 31/12/2014, সেগুলো হচ্ছে সমাপনী সম্পদ এবং সমাপনী দায়। তাহলে আমরা কি এটা বুঝতে পারলাম যে প্রারম্ভিক সম্পদ প্রারম্ভিক দায় কোনটা এবং সমাপনী সম্পদ এবং সমাপনী দায় কোনটা? বছরের প্রথমে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে প্রারম্ভিক সম্পদ ও প্রারম্ভিক দায়, আর বছরের শেষে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সমাপনী সম্পদ এবং সমাপনী দায়। ক্লিয়ার? এখন আমরা কটা করব। ক কি বলেছে যে মোট উত্তোলনের পরিমাণ নির্ণয় করো। তো আমরা অঙ্কের অন্যান্য তথ্যাবলীতে দেখে নেই যে আমাকে কি করতে হবে, মোট উত্তোলনের পরিমাণ নির্ণয় করতে হবে। তাহলে দেখো অঙ্ক আমি আগে এখান থেকে করে নিয়েছি, মোট উত্তোলনের পরিমাণ নির্ণয় করো। অঙ্কের অন্যান্য তথ্যাবলীতে দিয়েছে যে সারা বছর ধরে নাসির নগদ 10,000 টাকা উত্তোলন করেছে এবং পণ্য উত্তোলন করেছে কত? 5,000। তাহলে আমরা এখানে লিখে নিলাম নগদ উত্তোলন করেছে 10,000 টাকা, নগদ উত্তোলন করেছে 10,000 টাকা, আর পণ্য উত্তোলন করেছে কত? 5,000 টাকা। তাহলে মোট উত্তোলন দাঁড়াচ্ছে 15,000 টাকা। আচ্ছা, তাহলে 15,000 টাকা। মেয়েরা এটাতে তো কোনো কনফিউশন নাই যে বছরে নগদ উত্তোলন করেছে 10,000, একদম অন্যান্য তথ্যাবলীতে দেওয়া আছে নগদ করেছে 10,000 আর পণ্য উত্তোলন করেছে কত? 5,000। তাহলে মোট কত? 15,000। ঠিক আছে, মোট উত্তোলন। তাহলে আমরা ক কিন্তু পেয়ে গেছি। এখন আমাদেরকে খ বের করতে হবে। খ বের করতে বলেছে যে জনাব নাসিরের কি বলে বৈষয়িক বিবরণী তৈরি করো, যেখানে আমাকে বের করতে হবে কি? প্রারম্ভিক মূলধন এবং সমাপনী মূলধন। তাহলে প্রারম্ভিক মূলধন এবং সমাপনী মূলধন বের করার আগে আমি তোমাদেরকে বলেছি যে প্রারম্ভিক মূলধন এবং সমাপনী মূলধন বের করার আগে আমাকে কি করতে হবে? জানতে হবে যে প্রারম্ভিক মূলধন এবং সমাপনী মূলধন কি। আমি তোমাকে মাত্র বলেছি। তাহলে আমরা দেখো ঘরটা এখানে সাজিয়ে নিয়েছি। এখানে দেয়া দায় সমূহ প্রারম্ভিক টাকা, ডেটটা দেয়া আছে 1/1/2014, সমাপনী টাকা 1/12/2014, তারপর দেয়া আছে সম্পদ সমূহ প্রারম্ভিক টাকা 1/1/2014, সমাপনী টাকা 31/12/2014। তাহলে আমরা জানি যে আমাকে বের করতে হবে মূলধন। সম্পদ থেকে দায় বাদ দিলে আমরা কি পাই? মূলধন। ঠিক আছে, সম্পদ থেকে দায় বাদ দিলে আমরা কি পাই? মূলধন। তাহলে আমরা শুরু করি। এখানে আমি শুধু দায় দিয়ে নিয়েছি আর দুইটা টাকার ঘর, একটা হচ্ছে প্রারম্ভিকের দায় সমূহ আর সমাপনীর দায় সমূহ, আর এখানে সম্পদ, প্রারম্ভিকের সম্পদ সমূহ, সমাপনীর সম্পদ সমূহ। একদম সহজ কিন্তু। তাহলে আমরা প্রথম শুরু ঘরটা এঁকে নিয়েছি। এখন অঙ্ক আমরা দেখব। অঙ্কের প্রথমে দেওয়া আছে কি? নগদ তহবিল। তাহলে নগদ তহবিল কি দায় না সম্পদ? নগদ তহবিল অবশ্যই সম্পদ, আমরা সবাই জানি। তাহলে আমরা এখানে লিখে নিলাম নগদ তহবিল। আচ্ছা, নগদ তহবিল দুইটা দেয়া আছে টাকা। একটা আছে বছরের প্রথমে আছে 1500 আর বছরের শেষে আছে 2000। তাহলে প্রারম্ভিকের ঘরে হবে 1500 আর বছরের শেষে সমাপনীতে আছে 2000। 1500 আর 2000 নগদ তহবিল। তারপরে সম্পদের ঘরে দেয়া আছে বিবিধ দেনাদার। বিবিধ দেনাদার, তারপরে আমরা তো বসাই নেই বিবিধ দেনাদার, এটাও কি সম্পদ? বিবিধ দেনাদার। বিবিধ দেনাদার বছরের প্রথমে দেয়া আছে 8,000। বছরের প্রথমে কত দেয়া আছে? 8,000 আর বছরের শেষে দেয়া আছে 12,000। বিবিধ দেনাদার। আচ্ছা, তারপরে অঙ্কে কি আছে? অঙ্কে দেয়া আছে একদম অঙ্কের চার্ট অনুযায়ী তোমরা বসাবা। প্রথমে দেয়া আছে নগদ তহবিল, দুইটা টাকার ঘর, প্রারম্ভিকটা প্রারম্ভিকের ঘরে বসানো হয়েছে, সমাপনীটা সমাপনীর ঘরে বসানো হয়েছে। তারপরে দেয়া আছে দেনাদার। আমি দেনাদারকে সম্পদ, এই দুইটা সম্পদ, প্রারম্ভিকটা প্রারম্ভিকের ঘরে, সমাপনীটা সমাপনীর ঘরে। তারপরে দেয়া আছে অঙ্ক বলছে বিবিধ পাওনাদার। পাওনাদার কি সম্পদ না দায়? পাওনাদার অবভিয়াসলি কি? পাওনাদার হচ্ছে দায়। তাহলে আমরা দায়ে বসাই দেই বিবিধ পাওনাদার। বিবিধ পাওনাদার। বিবিধ পাওনাদার এটা হচ্ছে কি? দায়, আমরা সবাই জানি। বিবিধ পাওনাদার বছরের প্রথমে আছে 12,000, বছরের শেষে আছে কত? 10,000।
বিবিধ পাওনাদার বছরের প্রথমে আছে 12,000 আর বছরের শেষে আছে 10,000। আচ্ছা, তাহলে আমরা বসাই নিলাম বিবিধ পাওনাদার বছরের প্রথমে 12,000, বছরের শেষে কত? 10,000। গেল তো? ক্লিয়ার। তারপরে দেখো, তারপরে দেওয়া আছে আসবাবপত্র। আসবাবপত্র বসাই দেই। আসবাবপত্র কি সম্পদ না দায়? আসবাবপত্র অবশ্যই সম্পদ, তাহলে সম্পদের ঘরে বসাই দিচ্ছি। সম্পদের ঘরে আসবাবপত্র বছরের প্রথমে হচ্ছে 15,000, কিন্তু বছরের শেষে কিছু দেয়া নাই। আসবাবপত্র বছরের প্রথমে দেয়া আছে 15,000, বছরের শেষে কিছু দেয়া নাই, কিন্তু বছরের শেষেও 15,000 হবে। বলো তো আসবাবপত্র কি সম্পত্তি? স্থায়ী সম্পত্তি। একটা স্থায়ী সম্পত্তির সংজ্ঞা আমরা জানি যে কি, যে সম্পত্তির ভ্যালু বা মূল্য 1 বছর বা তার অধিক সময় ধরে চলতে থাকে তাকে বলে স্থায়ী সম্পদ। তাহলে আমার বছরের প্রথমে যদি কোনো স্থায়ী সম্পদ থাকে 1 বছর, মানে বছরের শেষে কি সেটা শেষ হয়ে যাবে? না, সেটার ভ্যালু থাকবে। এই জন্য বছরের প্রথমে যা হবে বছরের শেষেও তাই হবে। তাহলে আমরা জানলাম যে এইটার অঙ্ক করার ট্রিক্স কি, যে যত প্রকার স্থায়ী সম্পদ আছে সব সম্পত্তি বছরের প্রথমে যা থাকবে বছরের শেষে যদি কিছু নাও দেয়া থাকে আমার তাই বসাতে হবে। মানে বছরের প্রথমে যদি 15,000 থাকে বছরের শেষেও কিন্তু আমি 15,000 দিয়ে নিয়েছি। কেন দিয়েছি? কারণ এটা স্থায়ী সম্পদ, তাই। তারপরে দেওয়া আছে কি কলকবজা। কলকবজা লিখে নেই। কলকবজা, কলকবজা কি সম্পদ না দায়? কলকবজা অবশ্যই সম্পদ। তাহলে সম্পদ হলে বছরের প্রথমে দেয়া আছে 20,000। আচ্ছা, বছরের প্রথমে 20,000 দেয়া আছে, বছরের শেষে কিছু দেয়া নাই, তাহলে বছরের শেষে কি হবে? অবশ্যই 20,000 হবে। কেন হবে? কারণ এটা হচ্ছে স্থায়ী সম্পদ। কেন হবে? কারণ স্থায়ী সম্পদ। স্থায়ী সম্পদের ভ্যালু যেহেতু 1 বছরে শেষ হয় না, এজন্য বছরের প্রথমে যা থাকে বছরের শেষে যদি কিছু নাও দেয়া থাকে তা আমাদেরকে বসায় নিতে হবে। এই জন্য কলকবজা দুটাই হয়েছে। আচ্ছা, তারপরে দেয়া আছে দালান কোঠা। দালান কোঠা, দালান কোঠা। দেখো দালান কোঠা অঙ্কে কি দেওয়া আছে? দালান কোঠা বলছে বছরের প্রথমে হচ্ছে 30,000, বছরের শেষেও 30,000 দেয়াই আছে। আর যদি না দেয়া থাকতো আমাকে কি করতে হতো? বছরের প্রথমে যা আছে বছরের শেষে না থাকলেও বসাই নিতে হতো, কারণ এটা হচ্ছে কি সম্পদ? স্থায়ী সম্পদ। আচ্ছা, এখন আমি কিন্তু অঙ্কগুলো বসাই নিলাম, এখানে বসাই নিয়েছি। এখন দেখো আমি কিভাবে করব। প্রথম প্রারম্ভিকের সম্পদ যোগ করো। প্রারম্ভিকের সম্পদ যোগ করো 1500, 8,000, 15,000, 20,000, 30,000। এই তিনটা যোগ করলে আসে 74,500 টাকা। 74,500 টাকা। তাহলে এটা কি প্রারম্ভিক সম্পদ? তাহলে আমি এখানে বসাই নেই প্রারম্ভিক সম্পদ 74,500। কারণ আমরা জানি যে দিকে বেশি থাকে আমরা ওই দিকটাই যোগ করব, আর সম্পদ অবভিয়াসলি বেশি থাকবে, অবশ্যই বেশি থাকবে। তাহলে 74,500 সম্পদ যোগ করলাম। এটা কার ঘর? প্রারম্ভিকের ঘর। আর প্রারম্ভিক সম্পদ থেকে প্রারম্ভিক দায় বাদ দাও, তাহলে কি পাওয়া যাবে? 62,500 টাকা। 62,500 টাকা হচ্ছে পার্থক্য। এই পার্থক্যটা হচ্ছে কি? মূলধন। কারণ আমরা জানি সম্পদ থেকে দায় বাদ দিলে কি পাওয়া যায়? মূলধন। তাহলে এটা হচ্ছে মূলধন। কত? 62,500। এটা গেল আমার প্রারম্ভিক মূলধন পেয়েছি। এখন সমাপনীর ঘর যোগ করি। সমাপনীর ঘর যোগ করে 2,000, 12,000, 15,000, 20,000, 30,000। এই কয়টা যোগ করলে আমার আসে 79,000 টাকা। 79,000 টাকা এইদিকে নিয়ে আসি এবং দায়টা বাদ দেই। দায় কত? 79,000 টাকা থেকে 10,000 টাকা বাদ দেই, তাহলে আমার টাকা আসে 69,000 টাকা। 69,000 টাকা। এটা হচ্ছে মূলধনের পার্থক্য বা এটাকে বলে মূলধন। তাহলে দেখো এটা প্রারম্ভিক সম্পদ থেকে প্রারম্ভিক দায় বাদ দিয়ে, একটু খেয়াল করো, প্রারম্ভিক সম্পদ থেকে প্রারম্ভিক দায় বাদ দিয়ে আমি কি পেয়েছি? প্রারম্ভিক মূলধন। এই যে 62,500 টাকা, এটা হচ্ছে প্রারম্ভিক মূলধন। আমি কি বাদ দিয়েছি? প্রারম্ভিক সম্পদ থেকে প্রারম্ভিক দায় বাদ দিয়ে এই যে 62,500 টাকা পেয়েছি, এটা হচ্ছে প্রারম্ভিক মূলধন। আর সমাপনী সম্পদ থেকে সমাপনী দায় বাদ দিয়ে পেয়েছি সমাপনী মূলধন। এটা তো ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা প্রারম্ভিক মূলধন পেলাম 62,500 আর সমাপনী মূলধন পেলাম 69,000 টাকা। এটাই হচ্ছে খ নম্বরের উত্তর। তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। এখন আমরা চলে যাব গ, সলিউশন গ। গতে কি চেয়েছে? গতে চেয়েছে মোট সম্পদের পরিমাণ। গ নাম্বার চেয়েছে মোট সম্পদের পরিমাণ। তাহলে আমরা শুধু সম্পদটা দিব, কারণ দায় তো বসাতে বলে নাই, শুধু সম্পদ চেয়েছে, আমি সম্পদটাই করব।
আচ্ছা, এখন দেখো আমি সম্পদের একটা ঘর করে নিচ্ছি, শুধু সম্পদগুলো করব। আর সম্পদ করার আরো সহজ পদ্ধতি হচ্ছে ওই যে সমাপনী সম্পদের ঘরটা আমি শুধু বসাই নিব, ঠিক আছে? সমাপনী সম্পদের ঘরটা এখন আমি একটু করে নিচ্ছি। এটা হচ্ছে গ, আমাকে বের করতে হবে মোট সম্পদের পরিমাণ, তাই তো? মোট সম্পদের পরিমাণ আমাকে বের করতে হবে, মোট সম্পদের পরিমাণ। তাহলে এখানে লিখে নেই মোট সম্পদের পরিমাণ। মোট সম্পদের পরিমাণ নির্ণয়। মোট সম্পদের পরিমাণ নির্ণয়। আচ্ছা, মোট সম্পদের নির্ণয় করা আরো সহজ পদ্ধতি হচ্ছে আমার যে সমাপনী সম্পদটা আছে আমি জাস্ট ওইটাকে বসাই দিব এবং ওখান থেকে সমন্বয়ে যা আছে যোগ বিয়োগ করার অবচয় থাকলে বাদ যাবে, দেনাদারের সঞ্চিতি থাকলে বাদ যাবে, এই যে জিনিসগুলো আছে এগুলো বাদ দিয়েই হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা মোট সম্পদের পরিমাণ নির্ণয় করব। তো সম্পদের প্রথমে দেওয়া আছে, এখানে দিয়ে নিই টাকা, ঠিক আছে? টাকা। তাহলে আমার শুধু সমাপনী সম্পদটা আমি বসাবো, প্রারম্ভিকটা কিন্তু আসবে না। এখানে বৈষয়িক এটাকে বলছে উদ্ধৃতপত্র বা বিষয় বিবরণী, এখানে শুধুমাত্র সমাপনী সম্পদটা আসবে, প্রারম্ভিকটা আসবে না। আমি শুধু সমাপনীর ঘরের সম্পদটা বসাবো। তাহলে এখানে প্রথম আমার সমাপনীর ঘরে প্রথম কি দেওয়া ছিল? নগদ তহবিল কত টাকা দেওয়া ছিল? শুধু সমাপনীর ঘরেরটা হবে। একটু ক্লিয়ার হও মেয়েরা, শুধু এখানে সমাপনীর ঘরেরটা হবে, কারণ এটা একদম লাস্টে 3 নাম্বার পার্টের হচ্ছে বৈষয়িক বিবৃতি বা এটাকে বলে উদ্ধৃতপত্র যেটা। তাহলে আমি শুধু সমাপনীর ঘরেরটা বসাবো। নগদ তহবিল দেয়া আছে কত টাকা? 2000 টাকা নগদ তহবিল। তারপরে দেয়া ছিল বিবিধ দেনাদার, তাহলে আমি বসাই নেই বিবিধ দেনাদার। আচ্ছা, বিবিধ দেনাদার দেওয়া ছিল কত? 12,000 টাকা। কিন্তু 12,000 টাকা আমার আউটার কলামে হবে না। 12,000 টাকা আমার আউটার কলামে হবে না, কেননা? কারণ 12,000 এর সাথে সমন্বয় ছিল অন্যান্য তথ্যবলিতে ছিল যে দেনাদারের অন্যান্য তথ্যবলিতে ছিল কোশ্চেনটা হচ্ছিল কি যে দেনাদারের 1,000 টাকা আদায়যোগ্য নয়। দেনাদারের 1,000 টাকা আদায়যোগ্য নয়। তাহলে দেনাদারের যে 1,000 টাকা আদায়যোগ্য নয় এটা হচ্ছে অনাদায়ী পাওনা বা অনাদায়ী দেনা। আমরা জানি যে দেনাদারের কাছ থেকে যে টাকাটা পাওয়া যায় না তাকে বলে অনাদায়ী দেনা বা অনাদায়ী পাওনা। তাহলে অনাদায়ী পাওনা বা অনাদায়ী দেনা দেনাদার থেকে কি হয়? বাদ যায়। অনাদায়ী পাওনা বা অনাদায়ী দেনা কি হয়? দেনাদার থেকে বাদ যায়। তাহলে আমরা বাদ দিলাম বিবিধ দেনাদার 12,000 বাদ অনাদায়ী পাওনা 1,000, তাহলে আসে কত? 11,000 টাকা। সমন্বয়টা বলেছে যে দেনাদারের 1,000 টাকা পাওয়া যাবে না এবং অবশিষ্ট দেনাদারের উপরে 5% সন্দেহজনক সঞ্চিতি ধরতে হবে। তাহলে আমরা দেনাদার থেকে 1,000 টাকা বাদ দিই 11,000, এর উপরে 5% করি। এর উপরে যদি 5% করি তাহলে আমার অনাদায়ী পাওনা সঞ্চিতি কত আসবে? অনাদায়ী পাওনা সঞ্চিতি, একে বলে অনাদায়ী পাওনা সঞ্চিতি। এই 11,000 টাকার উপরে 5% করো, কত আসে? 550 টাকা। বাদ দাও, বাদ দিয়ে দেনাদার আউটার কলামে হবে 10,450 টাকা। 10,450 টাকা। এই 550 কিভাবে আসলো আমি একটু দেখাই দিচ্ছি। 11,000 ইন্টু 5%, 11,000 ইন্টু 5%, ঠিক আছে? আচ্ছা, তারপরে আসলো আসবাবপত্র। তারপরে দেওয়া আছে আসবাবপত্র, আমি বছরের শেষেরটা বসাবো, বছরের প্রথমেরটা নয়। তাহলে আসবাবপত্র বছরের শেষে কত দেওয়া আছে? বছরের প্রথমেও দেওয়া আছে 15,000, বছরের শেষেও 15,000, তাহলে আমি 15,000টা নিচ্ছি। তারপরে দেওয়া আছে কলকবজা। কলকবজা বছরের শেষে কত দেওয়া আছে? কলকবজা বছরের শেষে দেওয়া আছে 20,000, 20,000 বসাই নিলাম কলকবজা। আসবাবপত্র বছরের শেষে দেওয়া আছে 15,000, 15,000 বসাই নিয়েছি। কলকবজা বছরের শেষে দেওয়া আছে 20,000, 20,000 বসাই নিয়েছি। তারপরে দেওয়া আছে দালান কোঠা। দালান কোঠা বছরের শেষে দেওয়া আছে 30,000। আচ্ছা, 30,000। এছাড়া
এছাড়া অন্যান্য তথ্যাবলিতে কিন্তু কোনো স্থায়ী সম্পত্তি ক্রয় করেনি। যদি অন্যান্য তথ্যাবলিতে বা সমন্বয়ে নতুন কোনো স্থায়ী সম্পত্তি ক্রয় করতো তাহলে কিন্তু এখানে এটা আসতো। ঠিক আছে, আচ্ছা ক্লিয়ার। এখন আসে, যেহেতু ছিল না তাহলে আমরা বসালাম না। এখন আমাদের সম্পদগুলো বসানো হয়ে গেল 2000, 10,000, 450, 15,000, 20,000, 30,000 সবগুলো যোগ করো। যোগ করলে আসে মোট সম্পদ 77,450 টাকা। এটা হচ্ছে মোট সম্পদ 77,450 টাকা হচ্ছে মোট সম্পদ। মেয়েরা তোমাদেরকে আমি আরেকটু বুঝাই দিচ্ছি। আমি সম্পদটা করেছি কি সমাপনী সম্পদ, শুধুমাত্র সমাপনী সম্পদ। নগদ তহবিল ছিল 2000 বসায় নিয়েছি। তারপরে ছিল দেনাদার ছিল 12,000। দেনাদারের সাথে সমন্বয় ছিল অনাদায়ী দেনা 1,000 টাকা আদায়যোগ্য নয়, বাদ দিয়েছি। তার থেকে তার উপরে 11,000 উপরে 5% সঞ্চিতি করেছি। সঞ্চিতি করলে আমার এখানে আসছে কত, অনাদায়ী পাওনা সঞ্চিতি 550, এটাও আমরা বাদ দিয়েছি। আমরা জানি দেনাদার থেকে অনাদায়ী পাওনাও বাদ যাবে এবং অনাদায়ী পাওনা সঞ্চিতিও বাদ দিয়ে বাকি টাকাটা আমার ব্যালেন্স শিটে বসবে 10,450, এই জন্য আউটার কলামে গিয়েছে। তারপরে স্থায়ী সম্পদ ছিল আসবাবপত্র, বছরের শেষের টাকাটা বসাবো, বছরের শেষের টাকাটা। সমাপনীর ঘরের টাকাটা 31/12/2014 টাকাটা বসিয়েছি। আসবাবপত্র 15,000, কলকবজা 20,000, দালান কোঠা 30,000, সব যোগ করে আমার মোট সম্পদ হয়েছে 77,450 টাকা। আচ্ছা, তো মেয়েরা নিশ্চয়ই আশা করি অবশ্যই তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো, তোমাদের খুব একটা সমস্যা হয়নি। তাহলে একতরফা দাখিলা পদ্ধতি তোমাদের কাছে নতুন অধ্যায় হলেও আমার মনে হচ্ছে তোমরা অবশ্যই উদাহরণের অঙ্কগুলো বাসায় চেষ্টা করবে এবং বাসায় চেষ্টা করার আগে ওই চ্যাপ্টারের এই 3টা পার্ট যে বলেছি আমার, বিষয় বিবরণী, লাভ লোকসান বিবরণী আর বৈষয়িক বিবৃতি, এই 3টা পার্টের যে শীট দেওয়া আছে, চার্ট দেওয়া আছে, চার্ট, ওই চার্টে কোন ঘরে কোনটা যায় এটা একটু চার্টটা ফলো করে নিও। চার্ট ফলো করে উদাহরণের অঙ্কগুলো, বইয়ের ভিতরে উদাহরণের অঙ্কগুলো আগে চেষ্টা করবা। উদাহরণের অঙ্কগুলো চেষ্টা করলে তারপরে দেখবা আস্তে আস্তে বোর্ডের অঙ্কগুলো তুমি পেরে যাবা। তাহলে আমরা নিশ্চয়ই অবশ্যই চেষ্টা করব এবং পারবো, এবং বাসায় বসে অবশ্যই বেশি বেশি অঙ্ক করার প্র্যাকটিস করব। আমি অবশ্যই আমার মেয়েদের কাছে আশা রাখি তারা অবশ্যই বাসায় বসে অযথা সময় নষ্ট করছে না, অবশ্যই তারা বাসায় অঙ্ক প্র্যাকটিস করছে। যেহেতু সামনে আমাদের পরীক্ষা এবং সামনে তোমাদের খুব শীঘ্রই একটা মাসিক পরীক্ষার একটা ডেট পড়বে, এটা আমরা অনলাইনে নিতে পারি, অনলাইনেই নিব পরীক্ষাটা, এবং তোমরা এটা সময় অবশ্যই খুব তাড়াতাড়ি জানতে পারবে। সো অবশ্যই তোমরা সবাই বেশি বেশি বাসায় অঙ্ক করবে, যেহেতু পরীক্ষার সামনে নাম্বার অবশ্যই যোগ করা হবে এই জন্য। তো আজ রাখি, সবাই ভালো থাকো, আশা করি সবাই সুস্থ থাকবে এবং বাসায় থাকবে, নিরাপদে থাকবে। তো আজ রাখি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।